আসসালামু আলাইকুম। আজ আমরা এই ড্রামাটির লাস্ট পার্ট এক্সপ্লেন করব। আগের পর্বে আমরা দেখেছিলাম জাওশুকে আবারও জিজ্ঞাসা করে, তুমি কি ধরনের ছেলে পছন্দ করো? একটা সময় তুমিও তো কাউকে ডেট করবে, তাই না? স্যাংজি বলে যে হ্যান্ডসাম হবে, কাইন্ড হবে, সুইট আর টল হবে। এসব শুনে জাওশু বলে, এই বৈশিষ্ট্যগুলো তো আমার মাঝেও আছে। এর মানে কি আমিও তোমাকে ডেট করার কথা ভাবতে পারি? স্যাংজি কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, না, তুমি তো আমাকে ছোট বোনের মতো ভাবো। জাওসু বলে, আগের ব্যাপারটা অন্যরকম। আর হ্যাঁ, আমি জানি তোমার মনেও আমার জন্য ফিলিংস আছে। তাই চলো আজ সব ক্লিয়ার করে নেই। স্যাংজি বুঝতে পারছিল না ও কি বলবে। জাওসু বলে, এর মানে তুমি আমাকে পছন্দ করো না? ও বলে, না, এরকমটা নয় যে আমি তোমাকে পছন্দ করি না। আমি শুধু আমার ফিলিংস দিয়ে কনফার্ম না। এই কারণে তুমি যদি আমাকে আরো দু একবার প্রপোজ করো, হতে পারে আমার মনটা সেট হয়ে যাবে। জাউসু হেসে বলে, এর মানে তুমি চাচ্ছ আমি তোমাকে অনেকবার প্রপোজ করি? ও বলে, হ্যাঁ। এরপর স্যাংজি যখন হোটেলে ফিরে আসে, ওর বন্ধুরা অনেক সুন্দর করে ওকে সারপ্রাইজ দেয়। ওরা জিজ্ঞাসা করে, জাউসুর সাথে তোমার ডেট কেমন ছিল? ও বলে, অনেক ভালো। ফাইনালি ও আমাকে প্রপোজ করেছে। এটা শুনে ওর বন্ধুরা অনেক খুশি হয়ে যায়। কিছুদিন ধরে ওরা ডেটে যাওয়ার প্ল্যান করে, তবে একদম শেষ সময় জাওশোকে না করে দিচ্ছিল, কারণ ওদের কোম্পানিতে অনেক কাজ পড়ে গেছে। অবশেষে জাওশো আজ ওর কাজ শেষ করে স্যাংজিকে ডেটে রাখে, তবে আজও একদম শেষ সময়ে জাওশোকে নিষেধ করে দেয়, যেটাতে স্যাংজির মনটা অনেক খারাপ হয়ে যায়। অন্যদিকে জাউসুকে আমরা হাসপাতালে দেখি। ডাক্তার বলে, তোমার বাবা 10 বছর ধরে এই অবস্থায় আছে, এখন উচিত হবে ওনার সার্জারি করা। জাউসু ওর বাবার কাছে যায়। ফ্ল্যাশব্যাকে আমাদের আগের কাহিনী দেখানো হয়। আজ জাউসুর মা ওর পছন্দের খাবার রান্না করেছে। জাউসুর বাবার অপেক্ষা করছিল। তখনই ওর বাবা আসে, যে কিনা অনেক ভয় পেয়েছিল। উনি বলে, আমি মাতাল অবস্থায় একজনের অ্যাক্সিডেন্ট করে দিয়েছি, কেউ আমাকে দেখেনি, তাই আমি চলে এসেছি। এসব শুনে জাসু পুলিশকে কল করে সব বলে দেয়। এতে হয়তো লোকটির জীবন বেঁচে যেতে পারে। এই কারণেই তখনই ওর বাবা উপর থেকে লাফ দিয়েছিল, আর উনি কোমায় চলে গেছেন। জাসুর বাবার উপর অনেক লোন ছিল, যার ফলে ও আর ওর মা অনেক কষ্ট করে ধার পরিশোধ করেছে। এই চিন্তাতে ওর মা অনেক অসুস্থ হয়ে পড়ে, আর ওকে ছেড়ে চলে যায়। এগুলো মনে করে জাসুর মনটা অনেক খারাপ হয়ে যায়। বাড়ি ফেরার পথে ও স্যাংজির মেসেজ দেখে। তখনই ও স্যাংজিকে কল করে দেখতে ডাকে। এরপর স্যাংজি ওর সাথে দেখা করতে যায়। জাওশুকে দেখেই বুঝতে পারে স্যাংজির মনটা অনেক খারাপ, তাই ও স্যাংজিকে সরি বলে। এরপর দুজন একসাথে কটন ক্যান্ডি খায়। জাওশু ওকে সকালবেলা দেখা করার কথা বলে। স্যাংজি বলে, আমার ক্লাস আছে। পরদিন স্যাংজি যখন ক্লাসে যায়, হঠাৎ করে জাওশু এসে ওর পাশে বসে। স্যাংজি তো ওকে দেখে অবাক হয়ে যায়, তবে জাওশু এক নজরে ওকেই দেখছিল। স্যাংজি লজ্জায় ঘুমের বাহানা ধরে। জাওশু ওর কাছে এসে দূর থেকে একটা কিস করে। এরপর ও এমন নাটক করে যেন ও কিছুই করেনি। স্যাংজি ওকে কাছে আসতে বলে, আর ও নিজে জাওশুর গালে একটি কিস করে, আর বলে, তুমি আবার ভুল বোঝো না, আমি তো আমার বদলা নিচ্ছি। এর মানে এই না যে আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি। জাওশু বলে, এটা তো ঠিক না, এর মানে তুমি আমার ফায়দা লুটছো। ওরা দুজনেই অনেক হাসতে থাকে। পরের সিনে দেখি জাওশুর কাজ শেষ করে স্যাংজিকে দেখা করতে বলে। স্যাংজি বলে, আজ পারবো না, ব্যস্ত আছি। এতে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু তখনই স্যাংজি এসে ওকে সারপ্রাইজ দেয়, কারণ আজ ওর জন্মদিন, আর ওকে বুড়ো বলে টিস করতে থাকে। জাওশু বলে, হ্যাঁ, আমি তো বুড়ো হয়ে গেছি, এর মানে এখন আমার জলদি বিয়ে করা উচিত। স্যাংজি বলে, না, এখনো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি। এটা শুনে জাওশু হেসে বলে, তোমার কেন মনে হয়েছে আমি তোমাকেই বিয়ে করব? তুমি তো এখনো আমার প্রপোজাল অ্যাকসেপ্টই করনি। এসব শুনে স্যাংজি লজ্জা পেয়ে সামনে চলে যায়। এরপর স্যাংজি ওকে রেস্টুরেন্টে নিয়ে আসে, যেখানে ও জাওশুর জন্য সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে, যেগুলো জাওশুর অনেক ভালো লাগে। এখানে স্যাংজি নিজে হাতে ওর জন্য নুডলস রান্না করে। প্রথমবার রান্না করেছে, তাই টেস্ট খুবই আজব ছিল, তবে জাওশু ওর প্রশংসা করে, অনেক ভালো হয়েছে। জাওশু মোমবাতি নিভিয়ে উইশ করে। স্যাংজি জিজ্ঞাসা করে, কি উইশ করলে? ও বলে, তোমাকে। স্যাংজিও বুঝতে পারে জাওশু সত্যি ওকে অনেক ভালোবাসে, তাই ও অবশেষে হ্যাঁ বলে দেয়, আমিও তোমাকে পছন্দ করি।
এটা শুনে জাওশু আর নিজেকে আটকে রাখতে পারে না। ওকে কাছে টেনে কিস করে আর বলে, তুমি প্রথম মেয়ে যাকে আমি আমার মন থেকে ভালোবেসেছি, তাই কখনো আমাকে ছেড়ে যেও না। ওরা একসাথে বসেছিল, জাওশু ওকেই দেখছিল। আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে গেছো। এরপর ও নিজের পরিবারের সমস্যাগুলো ওকে বলে। ও স্যাংজির থেকে কিছুই লুকাতে চাচ্ছিল না। ও বলে সব ঠিক হয়ে যাবে। পরদিন স্যাংজি লাইব্রেরি যাচ্ছিল, তখন জাওশু ওর সাথে দেখা করতে আসে। জাওশু ওকে নিয়ে নিজের বাসায় যায়। এরপর ও স্যাংজিকে নিজের পড়ার টেবিলের কাছে নিয়ে আসে আর বসে বসে ওকে দেখছিল। এই কারণে স্যাংজি ওর কাছে এসে ঘুরে ঘুরে চেহারাটা দেখাতে থাকে। জাওশু বলে, না, আমার মন এখনো ভরেনি, আর একটু দেখি। স্যাংজি বলে, না, নিজের কাজে যাও। জাওশু বলে, তুমি অনেক প্যাশন একটা গার্লফ্রেন্ড। কিছুক্ষণ পর ওরা একসাথে খাবার খায়। খাবার শেষে স্যাংজি বাসনগুলো পরিষ্কার করছিল। জাওশু বলে, তুমি এসব কেন করছো? ও বলে, আমি এসব কাজ শিখতে চাই, যেন ভবিষ্যতে সব কাজ তোমাকে একা সামলাতে না হয়। এরপর স্যাংজি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। জাওশুকে বিছানায় শুইয়ে বলে, এবার তুমি এক্সাইটেড ফিল করছো, তাই না? ওকে এতটা কাছে দেখে স্যাংজি অনেক নার্ভাস হয়ে যায়। স্যাংজির ইনোসেন্ট কথা শুনে জাওশু হাসতে থাকে। রাতের বেলা মোটো ওকে কল করে। জাওশু বলে, হ্যাঁ, ও আমার গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে গেছে। মোটো বলে, তোর তো আমাকে থ্যাঙ্কস বলা উচিত, আমি তো তোর লাভ গুরু। মেয়েটিকে সেটা না জেনেই ও গ্রুপে মেসেজ করে বলে দেয় জাওশু গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে। জাওশু বলে, ও তো স্যাংজি। এতে মোটু ঘাবড়ে বলে, ভাই, আমি আর তোকে চিনি না। তুই ইয়ানকে বলেছিস তুই ওর বোনের সাথে লাইন মারছিস? এর মাঝে ইয়ান গ্রুপ কল করে বলে, কিরে, তোর গার্লফ্রেন্ডকে? ওই দুর্ভাগা মেয়েটাকে যে তোর গার্লফ্রেন্ড হয়েছে, আমাদের সাথেও দেখা করা। জাওশু বলে, আমি তোর শহরে গিয়ে আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে সব বলবো। পরের সিনে আমরা দেখি স্যাংজি ওর পরীক্ষা শেষ করে বের হয়। তখনই ওর কাছে এক কোম্পানি থেকে কল আসে, যেখানে ও ইন্টার্নশিপের জন্য ইন্টারভিউ দিয়েছিল। ও সেই জবটা পেয়ে গেছে। এরপর স্যাংজি ওর ইন্টার্নশিপে পৌঁছে যায়। ও দেখে ওই দিন রেস্টুরেন্টে জিয়াংয়ের সাথে যেই মেয়েটি ছিল, সেটাই ওর এখানে সিনিয়র শিউ। ওরা দুজনেই দুজনকে চিনতে পারে। আর এখান থেকেই শিউ ওকে অনেক জ্বালাতে থাকে, ওকে দিয়ে অনেক কাজ করাতে থাকে। স্যাংজির মনটা অনেক খারাপ ছিল। তবে দিন শেষে ও যখন জাওশুর সাথে দেখা করে, ও অনেক খুশি হয়ে যায়। পরদিন জাওশু ওকে অফিসে ড্রপ করতে আসে। স্যাংজি যাওয়ার সময় ওকে একটা গুড বাই কিস দেয়। এই সময় শিউ ওদের দেখে ফেলে আর অফিসে এসে জিয়াংকে কল করে সব বলে দেয়। এতে জিয়াং অনেক রেগে যায়। রাতে অফিসের সবাই কারাওকে রুমে যায়। স্যাংজির ভালো লাগছিল না, তাই ও বাহানা মেরে এখান থেকে বের হয়ে যায়। তখনই সামনে থেকে জিয়াং আসে। জিয়াং ওকে আটকে বলে, তুমি কি জানো জাওশু একটা খুনির ছেলে? ওর বাবার জন্য আমার বাবা মারা গিয়েছে। স্যাংজি ওকে বলে, দেখো, তোমার সাথে যা হয়েছে এতে জাওশুর কোনো দোষ নেই, তাই অযথা তুমি ওকে দোষ দিও না আর ওকে জ্বালিও না। কিছুদিন পর ওদের কাজ শেষে জাওশু ওকে হোস্টেলে এগিয়ে দিচ্ছিল। তখন ইয়ান স্যাংজিকে কল করে আর বলে, তুমি কোথায়? স্যাংজি বলে, আমি হোস্টেলে যাচ্ছি। ইয়ান বলে, এর মানে যে মেয়েটি এক ছেলের হাত ধরে হাঁটছে ওটাই তুমি। ইয়ান ওদের সামনে আসে। জাওশু বলে, ওর কোনো দোষ নেই, আমি প্রথম ওকে কনফেস করেছি। ইয়ান স্যাংজিকে হোস্টেলে যেতে বলে। স্যাংজি চলে যাওয়ার পর ইয়ান ওকে মারতে শুরু করে। জাওশু বলে, যতক্ষণ না তুই শান্ত হচ্ছিস মার আমাকে, কিন্তু এরপর আমি বলবো আমি সত্যিই স্যাংজিকে ভালোবাসি। ইয়ান ওকে অনেক মারে। শান্ত হওয়ার পর ইয়ান বলে, আমার বোনকেই কেন তুই পটালি? যাই হোক, চল বাড়ি চল। বাড়ি গিয়ে দেখে এখানে মেয়েদের জুতো রাখা। ও বুঝতে পারে এটা স্যাংজির। ফ্রিজ খুলে দেখে এখানে শুধু স্যাংজির পছন্দের খাবার রাখা আছে। ইয়ান বুঝতে পারে ওদের সম্পর্কটা অনেক দূর পর্যন্ত এগিয়েছে। পরদিন জাওশু মাস্ক পরে ওর সাথে দেখা করতে আসে। তবে স্যাংজি ওর মুখে আঘাত দেখে বুঝে ফেলে। ও বুঝে যায় ওর ভাই ওকে মেরেছে, তাই ও রেগে ইয়ানের কাছে আসে, এসে ওকে মারতে থাকে। ও এতটাই রেগেছিল যে ওর ভাইয়ের সাথে সব সম্পর্ক শেষ করে চলে আসে। জাওশু ওর পিছু পিছু গিয়ে ওকে মানিয়ে আবারও নিয়ে আসে। তবে এই ঝগড়াটেগুলোর আবারও ঝগড়া শুরু হচ্ছিল। জাওশু ওকে আটকে বলে, ইয়ান আমাকে একা মারিনি, আমি ওকে মেরেছি। এবার স্যাংজি ওর ভাইয়ের সাইড নেয়। তুমি আমার ভাইকে কেন মেরেছো? ওকে মারার অধিকার শুধু আমার আছে। এসব শুনে ইয়ান খুশি হয়। খাবার আসলে জাওশু খুব আদর করে স্যাংজিকে খাবার দিচ্ছিল। ইয়ান বলে, অ্যাটলিস্ট আমার সামনে এসব ন্যাকামো বন্ধ করো। রাতে জাওশু ওকে হোস্টেলে ছাড়তে আসে।
ইয়ান পেছনে ঘুমাচ্ছিল। এই সুযোগে জাওসুকে কিস করে। স্যাংজি ওর ভাইকে জ্বালিয়ে যায়। তুমি কি আমার বয়ফ্রেন্ডকে ড্রাইভার ভেবেছো? সামনে এসে বসো। ইয়ান জাওসুকে বলে, স্যাংজি কিন্তু আমার একমাত্র আদরের বোন। তুই কখনো আমার বোনকে ধোকা দেওয়ার চেষ্টা করবি না। জাওসু দুষ্টুমি করে বলে, চিন্তা করো না ডার্লিং ব্রাদার, আমি ওকে অনেক ভালোবাসি। পরদিন জাওসুর এক বন্ধু বলে, কিছুদিন আগে জিয়াংয়ের সাথে স্যাংজিকে দেখলাম। এরপর জিয়াংয়ের সাথে দেখা করে আর বলে, তুমি যদি আর কখনো আমার গার্লফ্রেন্ডকে জ্বালিয়েছো, আমি কিন্তু এবার চুপ করে বসে থাকবো না। এদিকে স্যাংজি অফিসে ওর নিজের এক আইডিয়া শেয়ার করে, যেটা ডিরেক্টরের অনেক পছন্দ হয়। উনি স্যাংজির অনেক প্রশংসাও করে, কিন্তু এসব কিছু শিবের একদমই ভালো লাগে না। ও রেগে স্যাংজিকে অনেক খারাপ কথা শোনায়। হোস্টেলে ফেরার পথে ওর মনটা অনেক খারাপ ছিল। জাওসু ওকে জড়িয়ে ধরে বলে, এখন আর কোনো চিন্তা করো না, জিয়াং আর আমাদের জ্বালাবে না। কিছুদিন পর জাওসু স্যাংজিকে নিয়ে এক নতুন বাড়িতে আসে। জাওসু বাড়ির চাবিটা ওর হাতে দিয়ে বলে, আজ থেকে এই বাড়িটা আমাদের দুজনের। স্যাংজি হোস্টেলে ফিরে দেখে এখানকার এসি খারাপ হয়ে গেছে। জাওসু যখন এই ব্যাপারটা জানতে পারে, ও স্যাংজিকে ওদের বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর স্যাংজি ফ্রেশ হয়ে এসে দেখে জাওসু বসে আছে। গেম শেষ হলে স্যাংজি যখন উঠতে যায়, ওর চুল জাওসুর বোতামে আটকে যায়। ওকে এতটা কাছে দেখে জাওসু হঠাৎ করে কিস করে বসে। স্যাংজিও দূরে যেতে পারে না। তবে একটু পর জাওসু বলে, কাল তো তোমাকে কাজে যেতে হবে তাই না? ও বলে হ্যাঁ। এটা বলে ও দৌড় মারে। আসলে ওরা দুজনে খুব লজ্জা পেয়ে গিয়েছিল। কিছুদিন পর স্যাংজির ইন্টার্নশিপ শেষ হয়ে যায়। সবার জন্যই ও গিফট এনেছে, এমনকি শিউয়ের জন্য। স্যাংজি বলে, আমি যখন কাজে এসেছি অনেক কিছুই পারতাম না, তবে আপনার কাছ থেকে এতদিনে অনেক কিছুই শিখেছি। আর হ্যাঁ, আমি কারো বয়ফ্রেন্ড চুরি করিনি। আপনার উচিত হবে আপনার বন্ধুর চিকিৎসা করানো। আজ শিও চুপ ছিল, হয়তো উনি নিজের ভুলগুলো বুঝতে পেরেছে। অন্যদিকে জাওসু নতুন এক গেম বানিয়েছে, যেটা লোকজন অনেক পছন্দ করে, যার ফলে জাওসুর প্রমোশন হয়ে যায়। অনেক সময় পর ওরা কাজ থেকে ফ্রি হয়েছে, তাই ওরা ডিসাইড করে কোথাও ঘুরতে যাবে। স্যাংজি চাচ্ছিল ওরা সমুদ্র কিনারায় ক্যাম্পিং করবে। ওরা অনেক এক্সাইটেড ছিল, কিন্তু সকালবেলা উঠে দেখে সেই বৃষ্টি হচ্ছে। জাওসু কি আর ওকে এভাবে দেখতে পারে? তাই ওরা ঘরের ভিতরেই টেন্ট লাগাতে থাকে। ওরা একসাথে অনেক মজা করে আর অনেক ভালো সময় কাটায়। এভাবেই সময় পার হয়ে যায়। ভার্সিটিতে ছুটি পড়লে স্যাংজি ওর বাড়িতে যায়। স্যাংজিকে দেখে ওর বাবা মা অনেক খুশি হয়। তবে অন্যদিকে জাওসু স্যাংজিকে অনেক মিস করছিল। জাওসু বলে, কাজ শেষ হলে আমি খুব জলদি তোমার কাছে আসছি। বাইরে থেকে স্যাংজির মা ওদের কথাগুলো শুনে ফেলে। এরপর স্যাংজি ইয়ানের কাছে এসে ওকে অনেক পাম মারতে থাকে। ও বুঝতে পারে ও কি চাচ্ছে। আসলে আজই জাওসু এই শহরে আসবে, আর রাতে ওরা সব বন্ধুরা ডিনারে যাবে। ইয়ানও রাজি হয়ে যায়। ওরা এয়ারপোর্ট থেকে জাওসুকে পিক করে নেয়। ইয়ান একটু রেগে তাকায় আর বলে, স্যাংজি ভুলে যেও না, এখানে তোমার বড় ভাইও আছে। তবে কে শোনে কার কথা? ওরা ইয়ানকে পাত্তাই দিচ্ছিল না। রেস্টুরেন্টে ওরা সবাই জাওসুর সাথে স্যাংজিকে দেখে অবাক। জাওসু সবার সাথে স্যাংজিকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করায়। এরপর জাওসু ওকে বাড়িতে ছাড়তে আসে। স্যাংজি বলে, তোমার কি সত্যি অ্যালকোহল অ্যালার্জি আছে? জাওসু ওকে কিস করে বলে, না, হয়তো এখন আর নেই। জাওসু তো ওকে ছেড়ে যেতেই চাচ্ছিল না। স্যাংজিও এটা বুঝতে পারে আর জলদি এখান থেকে চলে যায়। আজ স্যাংজির মা ওদেরকে একসাথে দেখে ফেলেছে, আর স্যাংজির কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি জাওসুকে ডেট করছো? স্যাংজি বলে, হ্যাঁ, মা জাওসু অনেক ভালো ছেলে, কিন্তু ওর মা এতে খুশি ছিল না। উনি বলে, তুমি ওদের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জানো না, এর জন্য তোমার উপর অনেক প্রভাব পড়তে পারে। মায়ের কথায় ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। কিছুদিন পর বাবা জাওসুকে ডাকে। বাবা বলে, এই সম্পর্কের জন্য স্যাংজি এখনো অনেক ছোট, কিন্তু জাওসু তুমি অনেক বড় হয়েছো। তোমাদের যে পারিবারিক সমস্যা আছে, এর জন্য স্যাংজিরও সমস্যা হতে পারে। ওনারা স্যাংজি আর জাওসুর সম্পর্কটা মানতে পারছিল না। রাতের বেলা স্যাংজি যখন বাড়িতে আসে, ওর বাবা বলে, তুমি এখনো অনেক ছোট, তাই তোমার সাথে জাওসুর সম্পর্কটা আর না এগোনোই ভালো হবে। স্যাংজি রুমে গিয়ে জলদি জাওসুকে কল করে বলে, তুমি বাবা মার কথায় কষ্ট পেও না। জাওসু বলে, আরে ওনারা আমাকে তেমন কিছুই বলেনি, তবে কাজের জন্য আমাকে আগামীকালে শহরে যেতে হবে। স্যাংজির ওর জন্য অনেক চিন্তা হচ্ছিল, তাই ও নিজেও পরদিন সকালে জিনিসপত্র গুছিয়ে নেয় ফিরে যাওয়ার জন্য। বাবা মা বলে, কোথায় যাচ্ছ? স্যাংজি বলে, আমি এখন বড় হয়ে গেছি, এখন আমি নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবো। জাওসুর জীবনে এখন যত সমস্যা আছে সেগুলো আমারও সমস্যা। হয়তো তোমরা জাওসুকে বিশ্বাস করো না,
তবে তোমরা একবার তোমার মেয়ের উপর বিশ্বাস রাখো। জাওশু সত্যি আমাকে অনেক ভালোবাসে। এরপর ও সেখানে পৌঁছে যায়। কিছুক্ষণ পর জাওশু ওকে নিতে আসে। সেই কয়েক বছর আগের মতো স্যাংজি আজও কাঁদছে। জাওশু বলে, কি হয়েছে তোমার? স্যাংজি বলে, তোমার মনে আছে কয়েক বছর আগে আমি আমার অনলাইন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এই শহরে এসেছিলাম? আসলে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। ওই দিন আমি ভাইয়ের থেকে শুনেছিলাম তোমার গার্লফ্রেন্ড হয়ে গেছে, তাই আমি তোমাকে দেখতে এসেছিলাম। আমি তোমাকে আরও একটি মিথ্যে বলেছি। এই শহরে আসার পর থেকে আমি তোমাকে ভালোবাসিনি। আমি তোমাকে তখন থেকে ভালোবাসি যখন আমি তোমার নামটাও ঠিকমতো লিখতে পারতাম না। যেদিন তুমি আমার ভাইয়ের সাথে প্রথম আমাদের বাড়িতে গিয়েছিলে, সেদিন থেকেই আমি তোমাকে ভালোবাসি। ওর মুখে এসব শুনে জাওশু অনেক ইমোশনাল হয়ে যায় আর ওকে জড়িয়ে বলে, তুমি এই কথাগুলো বলার জন্য এত দূর থেকে ছুটে এসেছো? ও বলে, হ্যাঁ, আমি তোমাকে বলতে চেয়েছিলাম আমি তোমাকে ভালোবাসি। জাওশু বলে, ওনারা যদি আমাদের কখনো মেনে নাও নেয়, আমি ওনাদের থেকে তোমাকে চুরি করে নিয়ে আসবো। এরপরও আমি তোমার সাথেই থাকবো। রাতের বেলা জাওশু বসে বসে পুরনো কথাগুলো ভাবছিল। স্যাংজির কাছে আসাতে ও বলে, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এরপর ওরা একসাথে সুন্দর কিছু সময় কাটায়। কিছুদিন পর জাওশু ওর চাকরি থেকে রিজাইন নেয়। ও চাচ্ছিল ও স্যাংজি শহরে গিয়ে কিছু একটা করবে, যেন স্যাংজি ওর কাছে থাকার জন্য ওর বাবা মার থেকে আলাদা না হয়। এখান থেকে বের হলে ওর কাছে হাসপাতাল থেকে কল আসে। ওর বাবার অবস্থা এখন অনেক খারাপ হয়ে গেছে। জাওশু মন খারাপ করে বলতে থাকে, বাবা, কয়েক বছর আগে আপনি যদি নিজের দোষটা কবুল করে শাস্তি গ্রহণ করে নিতেন, তাহলে হয়তো আজ আমাদের জীবনটা অন্যরকম হতো। আপনি হাসপাতালে ভর্তি হওয়ার পর আমাদের কাছে টাকাও ছিল না, যার ফলে আমার মা নিজের অসুখের চিকিৎসা করাতে পারেনি, আর মা আমাদের ছেড়ে চলে গেছে। তবে আমি চাই আপনি সুস্থ হয়ে যান, কিন্তু আপনি যদি চলেই যান আমি যাব আপনি গিয়ে মায়ের কাছে মাফ চেয়ে নিন। এর মাঝে ওর বাবার হাতটা নড়ে ওঠে আর উনি মারা যায়। জাওশু বাইরে এসে দেখে স্যাংজি দাঁড়িয়ে আছে। স্যাংজি ওকে জড়িয়ে ধরে। জাওশু আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ও অনেক কাঁদতে থাকে। এরপর ওরা দুজন জাওশুর মার কবরের কাছে যায়। স্যাংজি ওর মাকে প্রমিস করে, আমি যতদিন বেঁচে থাকবো সবসময় জাওশুর পাশে থাকবো। দুজন সমুদ্রের কিনারায় যায়। জাওশু বলে, 1 মাস পরেই আমি চলে যাব। তুমি গ্রাজুয়েট হতে 2 বছর আছে। আমি সেখানে গিয়ে সব গুছিয়ে নেব, যেন আমরা সেখানে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। এরপর 1 মাস পার হয়ে যায়। জাওশু যাওয়ার জন্য ওর জিনিসপত্র গোছাচ্ছিল, আর স্যাংজি ওর জন্য রান্না করছিল। ওরা একসাথে ভালো কিছু সময় কাটায়। পরদিন জাওশুর যাওয়ার পালা চলে আসে। স্যাংজির তো ওকে ছাড়তে ইচ্ছা করছিল না। জাওশুরও কষ্ট হচ্ছিল। স্যাংজি ওকে বিদায় দিয়ে কাঁদতে থাকে। দেখতে দেখতে সময় পার হয়ে যায়। স্যাংজোর ভার্সিটিতে অ্যানিমেশন কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। অন্যদিকে জাওশু নিজের নতুন কোম্পানি খোলার প্রস্তুতি নিচ্ছে। ইয়ান আর জাওশুর সম্পর্ক এখন আরও ভালো হয়ে গেছে। আজ জাওশু ইয়ানের বাবা মার সাথে কথা বলতে ওদের বাড়িতে আসে। খাবার শেষে এবার জাওশু ওর আর স্যাংজির ভালোবাসার কথা বলে। আমি সত্যি স্যাংজিকে অনেক ভালোবাসি, তবে আমার থেকেও বেশি স্যাংজি আমাকে ভালোবাসে। বাবা বলে, দেখো, আমি আমাদের স্বার্থের জন্য তোমাকে কিছুই বলিনি। আমরা চাই আমাদের মেয়েটা যেন হাসি খুশি থাকে। অবশেষে ওনারা ওদের সম্পর্কটা মেনে নেয়। জাওশু বলে, আপনাদের দেখে আমি বুঝতে পারছি ভালো বাবা মা পাওয়াটা কত ভাগ্যের ব্যাপার। ইয়ান বলে, আমাকে দেখছিস না, ভালো একটা ভাইও তো পেয়েছিস। ওরা দুজন বাইরে ময়লা ফেলতে আসে। জাওশু ওকে ধন্যবাদ বলে, এত ভালো এক বন্ধু হয়ে সবসময় পাশে থাকার জন্য। রাতের বেলা জাওশু স্যাংজিকে কল করে বলে, আজ আমি তোমার বাবা মার সাথে দেখা করতে গিয়েছিলাম। ওনারা আমাদের সম্পর্ক মেনে নিয়েছেন। এতে স্যাংজি অনেক খুশি হয়ে যায়। ওদের ভার্সিটিতে যে অ্যানিমেশন কম্পিটিশন হয়েছিল সেটারই আজ প্রাইজ দেবে। এখানে জাওশু স্পেশাল গেস্ট হিসেবে আসে, আর স্যাংজির গ্রুপই কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। ওরা সবাই একসাথে ছবি তোলে। দেখতে দেখতে ওদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। ওরা সবাই সেলিব্রেট করতে সমুদ্রের কিনারায় আসে। সবাই একসাথে মজা করছিল। এর মাঝে কিয়াংয়ের ইশারায় স্যাংজি নিংকে সাইডে নিয়ে যায়, কারণ ওরা প্ল্যান করেছে আজ কিয়াং নিংকে প্রপোজ করবে। একটু পর ওরা নিংকে নিয়ে আসে, তবে নিং তো সেখান থেকে বের হয়ে যায়, আর পেছন থেকে জাওশু আসে। আসলে এটা পুরোটাই স্যাংজির জন্যই ছিল। ওর বাবা মা ইয়ানো এখানে আসে। জাওশু ওকে বলে, তুমি আমার জীবনে আসার পর আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, আমিও একজন ভালো মানুষ, আমাকেও কেউ ভালোবাসতে পারে। এরপর ও হাঁটু গেড়ে বিয়ের জন্য প্রপোজ করে, তুমি কি আমাকে বিয়ে করবে? স্যাংজি অবশ্যই ওকে হ্যাঁ বলে।
সবাই ওদেরকে কিস করতে বলে। দুজন দুজনকে কিস করে। ওরা একসাথে সমুদ্র কিনারায় হাঁটছিল। ওরা ওদের পুরনো স্মৃতিগুলোর কথা মনে করতে থাকে। প্রথম দেখায় সেই প্রেমে পড়া, কত অপেক্ষা আর ভুল বোঝাবুঝির পর অবশেষে ওদের দুজনের ভালোবাসা পূর্ণতা পেল। এই হ্যাপি এন্ডিং এর সাথেই এই সুন্দর ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। আরও সুন্দর ড্রামা দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর কোন ড্রামা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের কোনো ড্রামা এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।